প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব দাঁতের ক্ষয়রোগ ও তার চিকিৎসা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের খ্যাতিমান একজন বিশেষজ্ঞ ডেন্টাল চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার সৈয়দ তামিজুল আহসান রতন ১৯৫৭ সালের জুলাইয়ে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমপিএইচ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি রতনস ডেন্টালের চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, এই যে দাঁতের ক্ষয় রোগ, আমরা জানি ক্ষয় বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। আপনি যদি একটু আমাদের বলেন যে দাঁতে কি কি ধরনের ক্ষয় হয় বা এই ক্ষয়ের কারণ কি? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। কারণ আমাদের ডেন্টিস্ট্রিটা এমন একটা অবস্থায় যে আমাদের দেশে গ্রামগঞ্জের লোকজন কাছে আমরা ডেন্টিস্ট্রি নিয়ে পৌঁছতে পারিনি, যার দরুন এখনও আমরা অবহেলিত দন্ত চিকিৎসার ব্যাপারে। তার কারণ আমরা মোটিভেট কাউন্সেলিং করতে পারি নাই যে কিভাবে ব্রাশ করতে হবে। মুখ এমন একটা জিনিস যে অনলি দ্য গেটওয়ে অফ ইনফেকশন ইন দ্য বডি, শরীরের মধ্যে ইনফেকশনটা যায়। যখন ওর খাদ্যকণাগুলো লেগে থাকে, যখন ঠিকমতো ব্রাশ হয় না, তখন দেখা যায় যে অ্যাসিড ফর্মেশনটা হয় তা আমাদের দাঁতে 3টা লেয়ার থাকে। প্রথম লেয়ারটা যখন চলে যায়, সেকেন্ড লেয়ারটাতে আসে তখন একটু সেন্সিটিভ হয়। তার নিচের লেয়ারটা যখন আসে তখন দেখা যায় যে সে একটু ব্যথা অনুভব করে। এইভাবে ব্যথায় টার্ন নেবে, টার্নস ইনটু পেন। এটা ধরো যে দাঁতের যদি উপরের অংশ লেগে থাকে, সাইডের যে অংশগুলো হয়, যে কারণে হয় যে যারা ব্রাশ করেন তারা বেশিরভাগ দেখা যায় যেহেতু তার ব্রাশের টেকনিকটা তার জানা নাই, যার ধরুন ভুল ব্রাশের জন্যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে দাঁতের সাইডে তার ক্ষয় হচ্ছে, তখন তার দাঁতগুলো সেন্সিটিভ হয়ে যায়। তো এগুলো সবগুলোই কিন্তু ডিকে ক্ষয়, বিভিন্ন ধরনের ক্ষয় আর কি। আবার জীবাণু ঘটিত, আবার জীবাণু ছাড়াও জীবাণু যেটা ক্ষয়ে ঘষায় হচ্ছে, আবার অ্যাসিডিক ইরোশন। হ্যাঁ, অ্যাসিডিক ইরোশন হচ্ছে। তারপর যারা পান খাচ্ছে, যে সারাদিন যে তারা গ্রাইন্ড করে, তো দেখা যাচ্ছে যে তারা এমনভাবে পান খায় যে আস্তে আস্তে দাঁত ক্ষয় হতে হতে পরবর্তীতে তার যে কমপ্লিকেশনগুলো হয় সেগুলো দেখা যায় যে এই যে মুভমেন্টটা হয়, এই কাপগুলো এগুলো আস্তে আস্তে হাইটটা কমে যায়। তখন দেখা যায় তার লং রানে গিয়ে তার মুখ খুলতে পারছে না, জয়েন্টে ব্যথা হচ্ছে, ক্লিক সাউন্ড হচ্ছে, বিভিন্ন ধরনের হয়। এগুলো সবগুলোই কিন্তু ক্ষয় থেকে। আমরা যদি এবার একটু আলাদা করে যাই, জীবাণু ঘটিত বা ব্যাকটেরিয়া জনিত যে ক্ষয়, যেটাকে ডেন্টিস্ট্রির ভাষায় আমরা ক্যারিজ বলি, ডেন্টাল ক্যারিজ বলি। ডেন্টাল ক্যারিজ হলে তার চিকিৎসা কি করতে হবে? এখন ডেন্টাল ক্যারিজটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল একটা ইনফেকশন। আমরা সাধারণত ধরে নেই যে ওখানে অসংখ্য ব্যাকটেরিয়া থাকে, যার দরুন ওখানে নেট তৈরি করে ওই ডিকেটা হচ্ছে। এখন দেখা যায় যে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে, এটা বলা উচিত, যে মানুষ মনে করে যে ওখানে আছে যে আগেকার দিনে যে সাঁওতাল বেতানি এরা ছিল, যে ওই জায়গা থেকে অনেক বেশি পোকা বের করতে পারতো। আসলে কিন্তু ওই ধরনের কোনো ঘটনা নাই। এখন পাস করা যারা ডেন্টিস্ট আছে, ব্যাকটেরিয়া যেটা খালি চোখে দেখাই যায় না, তো ওই ছোট একটা ক্যাভিটির মধ্যে, হ্যাঁ, ছোট একটা ক্যাভিটির মধ্যে এত বড় ব্যাকটেরিয়া পোকা কি করে বের করে নিয়ে আসবে? এটা মানুষকে একটা ভ্রান্ত, একটা হিপনোটাইজ টাইপের একটা দিয়ে এই পয়সাগুলো মানুষের কাছ থেকে পকেট থেকে বের করে নেওয়া, ধোকা দিয়ে বোকা বানানো। এখন হচ্ছে কি, আমরা করি কি, যখন এগুলো একটু সেন্সিটিভ হয়ে যায়, যেমন একটু আগে বললাম, ফার্স্ট লেয়ার চলে যায়, সেকেন্ড লেয়ারে যখন সে যায় তখন খুব একদম পারফেক্ট টাইম, হ্যাঁ, যদি সে নোটিস করে ডেন্টিস্টের কাছে, ডেন্টাল সার্জনের কাছে যদি আসে, তাহলে হয় কি ওই ক্যাভিটিটা আমরা ক্লিন করে সুন্দর করে আবার তার যে লেয়ার পর্যন্ত ছিল আমরা ওই লেয়ার পর্যন্ত ভরে দিতে পারি। এর মধ্যে দিয়ে দিস কল ফিলিং। ফিলিংয়ের ম্যাটেরিয়ালস, বিভিন্ন ধরনের ফিলিং ম্যাটেরিয়ালস আছে, হ্যাঁ, এগুলো ব্যাকটেরিয়ার জন্য যেটা হলো। আবার সাইডে যেগুলো হয় সেগুলোও সুন্দর করে, এগুলা কোনো কাটাকাটির কোনো কাজ নেই। সাইডে যেগুলো হয় সাধারণত জাস্ট ক্লিন করে দিয়ে ফিলিংটা দেওয়া হয়, এটা অ্যাডহেসিভ ফিলিং, এটা দিলেই লেগে থাকে। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় যে কেউ যদি মনে করে যেটা লাইফ লং বলে কোনো ফিলিং নাই, পার্মানেন্ট বলে কোনো কথাবার্তা নেই। কারণ এটা যেহেতু
ফিলিংটা দেওয়া হয়, এটা ব্রাশের ঘষাতে দেখা গেল যে হয়তো 2 বছর গেল কিংবা হয়তো এরও বেশি গেল। আবার অনেক সময় দেখা যায় যে ওই ফিলিংটা ক্ষয় হচ্ছে, দাঁতটার ক্ষয় হচ্ছে না, সেক্ষেত্রে দাঁতটাকে সেভ করা গেল। সেটাই। এই যে আপনি বলছেন, আমরা আবার একটু আসি ব্যাকটেরিয়া জনিত ক্ষয়রোগ যেটা, সেইটার ক্ষেত্রে ফিলিং করা, এবং সেইটার ক্ষেত্রে ফিলিং করতে হলে যতখানি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে, নরম হয়ে গেছে বা কালো হয়ে গেছে, পুরো অংশটা ফেলে দিয়ে তারপরে সেটা নতুন ম্যাটেরিয়াল দিয়ে ভরাট করতে হবে, যেটাকে ফিলিং বলছেন। জি, এই ফিলিং এর জন্য বিভিন্ন রকমের ম্যাটেরিয়াল আছে। জি জি। তো এখন প্রচলিত কি কি ম্যাটেরিয়াল আছে সে বিষয়ে, এবং এর মধ্যে কোনটার ভালো খারাপ দিক কোনটা সেটাও শুনবো। এটা খুবই কি ধরনের আছে একটু যদি বলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আগেকার দিনে আমাদের দেশে, মানে আমার দেশে কেন, সারা ওয়ার্ল্ডের কথাই বলি, বেশি দিনের ঘটনা না, আগে যে ফিলিংগুলো করা হতো সেগুলা মার্কারি ফিলিংগুলো করা হতো, কালো মেটালিক ফিলিংগুলো করা হতো। মার্কারি ফিলিংটা কি, ওটাতে থাকে অ্যালয় মানে লোহার গুঁড়া, মানে ডাস্ট, আর সেখানে মার্কারি, দুটোকে মিক্স করে কম্বিনেশন করে একটা স্কুইজ করে যে ম্যাটেরিয়ালসটা বের করা হতো সেটাই হলো অ্যালয় ফিলিং। সেটা আমরা দিতাম, সেটা কয়েক ঘন্টা লাগতো সেই ফিলিংটা সেট হতে। তো ওই যে মার্কারিটা থেকে যেত, মার্কারি দিয়ে করা হতো, তখনকার দিনে কিছু ছিল না, তো এটা কোনো দোষও না, তখন ছিল এই ফিলিংটাই ছিল সারা পৃথিবীতেই ছিল। কিন্তু যখন বোঝা গেল যে মার্কারি যে কার্সিনোজেনিক একটা ম্যাটেরিয়াল, তো কার্সিনোজেনিক যদি ম্যাটেরিয়াল যদি শরীরের মধ্যে থাকে তাহলে কি কি দুর্ঘটনাগুলো ঘটাতে পারে, তাহলে কি হবে, তাহলে এই ফিলিংটা তো আর ইউজ করা যাবে না। মার্কারি ইটসেলফ ইজ পয়জন, মার্কারি ইটসেলফ এ পয়জন। তখন কোনো অল্টারনেটিভ ছিল না বলে হতো, কিন্তু যখন বোঝা গেল যে না এটা তো করা যাবে না, তখন এটা ব্যান্ড হয়ে গেল যে এটা করাটা ঠিক না। কারণ যে সময় আমার কাছে অনেক রুগী আছে, যে সমস্ত রুগীর মুখে মার্কারি ফিলিং আছে, হ্যাঁ, ভেরি রিনাউন্ড একটা পেশেন্ট আছে আমার, হ্যাঁ, আমি অনেকবার বলেছি যে আপনার এই মার্কারি ফিলিংগুলো তুলে ফেলেন। সে একটা দুটা তোলা হয়েছিল, আরও অনেক ফিলিং ছিল, পরে হয়েছে কি তার লাংসে একটা মারাত্মক একটা ইনফেকশন হয়ে গেছে, কেমোথেরাপি দিতে হয়েছে। ব্যাংককে তাকে বলেই দিয়েছে যে আপনার শরীরে যে জিনিসটা ঘটেছে লাংসে, সেটা অনলি ডিউ টু মার্কারি ফিলিং। পরবর্তী আবার আমার কাছে আসছে, আমার কাছে অগাধ বিশ্বাস, পরবর্তী তার বাকি যে ফিলিংগুলো ছিল সেগুলো মার্কারি ফিলিংগুলো সেগুলো আমরা রিমুভ করে দিয়েছি। তো এইটা থেকে বিভিন্ন লাংস, কিডনি, বিভিন্ন শরীরে গিয়ে এফেক্ট করতে পারে। এখন হয়েছে কি, এখন বিভিন্ন জাতের ক্র্যাশিং স্ট্রেন্থ, ঠিক ওই ধরনের ক্র্যাশিং স্ট্রেন্থ নিতে পারে, ওই রকম ফিলিং, মানে ন্যাচারাল কালারের, দ্যাট ইজ কম্পোজিট ফিলিং বেরিয়ে গেছে। হ্যাঁ, এটা ফিলিং ম্যাটেরিয়ালসটা সামনের জন্য এক ধরনের আছে, এবং টুথ কালার ম্যাচিং করা ফিলিং ম্যাটেরিয়ালস আর কি। এটাতে কোনো কেমিক্যাল রিয়াকশন নাই, কোনো সাইড এফেক্ট নাই, মানে এটা দাঁতের সঙ্গে কালার ম্যাচ করছে। এবং মানে অনেকের মধ্যে এরকম ধারণা আছে, যদি বলেন যে মেটালিক যেটা, সেটা তো খুব শক্ত মেটাল, তো সেটা দিয়ে মাড়ির দাঁতে চিবাতে যে পারতো, যে স্ট্রেংথ পেত, এখন যে কম্পোজিট ফিলিং যেটা রে দিয়ে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে কি একই রকম শক্তি পাবে? হ্যাঁ, একই রকম শক্তি পাবে। আমি বলে নেই ওইটা, যে অনেকেরই ভ্রান্ত ধারণা আছে যে ওইটা যেহেতু খুব শক্ত লোহা বলে মনে করতো যে এটা পার্মানেন্ট ফিলিং। পার্মানেন্ট শব্দের কোনো, আমি মনে করি যা রোগীদেরকে বলি যে যখন বলে যে এটাকে পার্মানেন্ট ফিলিং করছেন, আমি সে আপনার ডেফিনেশনটাকে দেন যে আপনার পার্মানেন্ট কতদিন, মানে আমরা নিজেরাই পার্মানেন্ট কিনা পৃথিবী, আমি নিজেই পার্মানেন্ট কিনা সেটা আগে আপনি উত্তর দেন, তারপরে আমি বলবো যে আমার ফিলিংটা মেটে। যদি পার্মানেন্টই হইতো তাহলে পৃথিবীতে আর ম্যানুফ্যাকচার তো আর হইতো না। ফিলিং যদি ভালোও থাকে, এভরি ইয়ারে নিয়ম হলো 2 বার ডেন্টিস্টের কাছে যাওয়া, এবং যাদের মুখে ফিলিং আছে আমি মনে করি প্রতি 2 থেকে 5 বছরের মাথায় ফিলিংগুলো চেঞ্জ করে নেওয়া। কেন? যখন আমরা ওই জিনিসগুলো পেছনে তাতে ব্যবহার হয়, তা সাইড দিয়ে লিকেজ হয়, লিকেজ হওয়ার ফলে হয় কি ওই সব জায়গাগুলোতে আবার খাবার ঢুকতে থাকে, মুখের মধ্যে যে পানি বা লালা সেটাও তো লিকেজে ঢুকে, তার মধ্যে ব্যাকটেরিয়া থাকে, তখন ওগুলো আরো আস্তে আস্তে করে আরো বেশি সেনসিটিভ হয়ে যায়। এই জন্য এভরি 5 ইয়ার্সে মনে করি যাদের ফিলিংগুলো ভালো থাকে এই ফিলিংগুলোকে চেঞ্জ করে নেওয়া উচিত। আমি প্রত্যেকটা রোগীর জন্য এই অ্যাডভাইসটাই দিচ্ছি। এখন স্যার একটা বিষয়, যে এই যে রে দিয়ে কালার ম্যাচিং যে ফিলিংটা আমরা দেই, সেই ক্ষেত্রে অনেকের মধ্যে এই প্রশ্নটা আসে যে আমরা যে রে দিচ্ছি, রেটা ক্ষতি করে কিনা। এটা তো একটা আলট্রাভায়োলেট রে আমরা ব্যবহার করি, আমরা যেটা সেই বিষয়ে আপনার মত। যেটা
অনেক ক্ষেত্রে দেখা যাবে যে ওই যারা ফিজিওথেরাপি কিংবা অর্থোপেডিক্স তাদের হয় কি এক ধরনের লাইট আছে, সেটা কিন্তু ওই পেন কমাবার জন্য এবং জয়েন্টে ওই লাইটটা দেওয়া হয় শুধু ওইটাকে ইমপ্রুভ করার জন্য, হিলিং করার জন্য। তা আমাদের যে মুখে যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলো কমপ্লিটলি একটা রিসার্চ প্রোডাক্ট। হ্যাঁ, এবং আমরা যে লাইটটা দেই এটা আসলে ঠিক রে না, এটা একটা লাইট। এই লাইটটা করে কি, যে কোনো লাইট, আমার যে ওই লাইটটা আমি নাও দেই, হ্যাঁ, পৃথিবীতে বলা চলে সত্যিকার অর্থে যে এই লাইটটাও কিন্তু কার্সিনোজেনিক, শরীরের মধ্যে যেগুলো ঢুকতেছে। কিন্তু কোনটা কতটুকু, আমরা যে লাইটটা দিচ্ছি মাত্রা নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু আমরা যেটা দিচ্ছি সেটা একটা লাইটটা হয় কি ম্যাটেরিয়ালসটা কিউর হয়ে যায়, শক্ত হয়ে যায়। আমি দেখেছি যে আমার যে লাইট কিউর মেশিন যেটা আছে সেটা দিয়ে দেওয়ার আগেই উপরের যে লাইটটা দিয়ে লাইটটা আবার চোখে মুখের মধ্যে পড়ে, ওইটা পড়ার ফলে ফিলিং দেওয়া যাবে হার্ড হয়ে গেছে। তো সেহেতু এটা কোনো ক্ষতিকর জিনিস শরীরের জন্য, এটা ইটস নট কেউ যদি না মনে করে এটা একটা মারাত্মক রে দেওয়া হচ্ছে, রে না, এটা লাইট যেটাকে ওই মেটালসটা কিউর করার জন্য। এই মেটাল দুই ধরনের আছে, সায়েন্টিফিক্যালি প্রুভড, সারা পৃথিবীতে অ্যাপ্রুভড, যেটা ক্ষতি হয় না। এখন এই ফিলিং এর ব্যাপারে একটা বিষয় আছে যে অনেক সময় রোগীরা এরকম কমপ্লেন নিয়ে আসছে যে ফিলিং দিলে লাভ হয় না, ফিলিং তো কিছুদিনের মধ্যে অনেক ফিলিং আবার ছুটে যায় বা পড়ে যায়। তো একটা ফিলিং দীর্ঘদিন স্থায়ী হবে? পার্মানেন্ট বলতে কিছু নেই, যেটা আপনি বলছেন মানলাম, কিন্তু এটা কি দীর্ঘদিন স্থায়ী হবে নাকি পড়ে যেতে পারে? এই বিষয়টা কোন কোন শর্তের উপর নির্ভর করে? এখন তার মানে কি চিকিৎসক খারাপ, না ম্যাটেরিয়াল খারাপ, না ক্যাভিটির পজিশন কন্ডিশনও ম্যাটার করে? কোনোটাই খারাপ না। যখন আমরা যে ম্যাটেরিয়ালসটা আমরা ইউজ করি ওর গায়ে একটা এক্সপায়ার ডেট দেওয়া থাকে, তাহলে সেই কোম্পানিটা এক্সপায়ার ডেট দিল কেন? 2014 থেকে বা 2016-তে যে ম্যাটেরিয়ালসটা বানাইছে লেখা আছে এটার এক্সপায়ার ডেট 2018 কিংবা 2020, মানে 5 ইয়ার্স, এরকম একটা ডেট দেওয়া থাকে প্রত্যেকটা ম্যাটেরিয়ালসের গায়ে যে ম্যাটেরিয়ালসটা আমরা ইউজ করি। সেই জন্যে কাউকে, ওই যে একটু আগে বললাম যে প্রতিটা ফিলিংয়ে 2 বছর থেকে 5 বছরের মাথায় গিয়ে চেঞ্জ করে নেওয়া, যে তার ওই হয় কি তার স্ট্রেংথ আস্তে আস্তে কমে যায়, আর কিছু না। তারপর দাঁতের ক্যাভিটিও কত বড় হয়েছে, দুই দাঁতের মাঝখানে হলে সেটি পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, ব্যাপার আছে একটা, অনেক কিছু ডিপেন্ড করে। তো আমরা আশা করছি আমাদের দর্শকরা এই আলোচনা থেকে উপকৃত হয়েছেন এবং তারা ধারণা পেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ অগণিত দর্শকদের এনটিভি। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম দাঁতের ক্ষয়রোগ ও তার চিকিৎসা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা খুব মজার একটা ব্যায়াম শেখাবো, সেটা হচ্ছে বানানা টু সুপারম্যান। সুপারম্যানের ব্যাপারে তো সবাই সব কিছু জানে, আর আজকে এখন আবার বানানার ব্যাপারেও অনেকে জানে বিকজ অফ দ্য মিনিয়ন্স। তো আমরা এখন যেটা করব যে কিভাবে পেটের ব্যায়ামটা আপনি অ্যাট দ্য সেম টাইম উইথ ফান করতে পারেন, যে আপনার লোয়ার ব্যাকে যাদের পেইন আছে সেই পেইনটা নিয়েও করতে পারবেন এবং লোয়ার ব্যাকটা স্ট্রংও হবে এবং পুরো পেটের ডেফিনেশনটাও আসবে এবং টোটাল বডির একটা মোবিলিটিটা বাড়বে। অনেক সময় দেখা যায় যে একজন খুব ফিট মানুষ, খুব হেলদি বা খুব মাস্কুলার, কিন্তু তার ভেতর মোবিলিটি কম, মুভমেন্টটা খুব স্লো, ধীরে সুস্থে, দরকারের সময় সে মুভ করতে পারছে না। এই ব্যায়ামগুলো করলে যেটা হয় যে শরীরের ভেতর ক্ষিপ্রতা, যেটা বলে যে পুমার একটা ক্ষিপ্রতা, মানে খুব ক্ষিপ্রতাটা আসে যে কোনো সময় হঠাৎ করে এমার্জেন্সিতে খুব কুইক মুভ করা যায়। এটা কিন্তু খুব জরুরি একটা গুণ আমি বলবো। তো আমরা বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স 3টা লেভেলেই দেখছি। তো আমরা প্রথমে দেখব হচ্ছে বোট, যেটা কিনা বিগিনার লেভেল অ্যাকচুয়ালি বলা যায় না, আমরা 3 ভাগে ভাগ করে নিব, তারপর সবাই একসাথে করব। ওকে, বোটে আমাকে সুপারম্যানে প্রথমে হেল্প করবে হচ্ছে তাসরিন। ওকে, এবং আমরা এখানে ইন্টারেস্টিংলি খুব মজার একটা ব্যাপার আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু ব্যায়ামটার কথা বলেছি যে আমরা সুপারম্যান, এখন এখানে ম্যান নাই, সব সুপার লেডিজ অ্যান্ড অল ওয়ারিং, ও অ্যান্ড মাই বয়, এবং আমার ছেলে সুপারম্যান উইথ দ্য 2 সুপার লেডিজ। So I think it will be an awesome workout, right? So okay, and Tasrin, shuru, and you will be doing super lady, right? Not Superman. Okay, and up, stay, and down, and again up, and down, and up, and fly away. উড়ে যাও, সুপার লেডি না, সুপারম্যান কীভাবে এমন করে উড়ে যেতে থাকে না? সো ইউ আর ফ্লাইং, হ্যাঁ, ইয়েস। কতক্ষণ ফ্লাই করা যায়? বেশিক্ষণ না, না? ওকে, অ্যান্ড ডাউন, নাইস
নাইস, সুন্দর, থ্যাংক ইউ। তো আমরা দেখছি যে এই মুভটা কি হচ্ছে, সুপারম্যান কেন নাম হলো, কারণ সুপারম্যানের মুভের মতো এটাতে যেই কাজটা হয় অ্যাকচুয়ালি একদম শরীরে টান টান হয় এবং টোটাল যেটা হচ্ছে যে ব্যাক পাওয়ারটা বাড়ে, প্রচণ্ড রকম লোয়ার ব্যাক পাওয়ারটা বাড়ে এবং তলপেটের ইলাস্টিসিটিটা খুব, আমি বলবো যে যাদের আফটার প্রেগনেন্সি যাদের দেখা যায় যে তলপেট খুব ঝুলে যায় বা খুব লুজ হয়ে যায় তাদের জন্য এটা কিন্তু খুব ইফেক্টিভ। এবার এর কাউন্টার পার্ট সেটা আমাকে দেখাবে হচ্ছে নুশা। ওকে, and she will be like banana, right? And ready, and up and down and again up and down and again up। একটু হোল্ড করে রাখতে হবে। এখানটা আমরা তাহলে কি দেখছি যে পাটা উঠে আছে, হাতটা উঠে আছে এবং এই জায়গাটায় প্রেসারটা পড়ছে, হ্যাঁ, তলপেটটা এবং পুরো পেটটায় প্রেসার পড়ছে এবং মুভটাই কেন বানানা, ইটস লাইক এ বানানা, কলার মতো, হ্যাঁ, এখান থেকে অ্যান্ড ডাউন। ওকে, ফাইন। এবার এখান থেকে থ্যাংক ইউ নুশা, থ্যাংক ইউ। ওকে, এখন এবার যে ফান ওয়ার্কআউট আমি যেটা বললাম, এখনও তো দেখে মনে হচ্ছে না যে খুব একটা ফান ওয়ার্কআউট, তো এবার ফান কিভাবে, এবার লিও দেখাবে। ওকে লিও, কাম, ইউ আর সুপারম্যান রাইট, নাকি সুপার লেডি? সুপারম্যান, ইয়েস, মাই বয়, হ্যাঁ। ওকে, অ্যান্ড স্টার্ট উইথ সুপারম্যান অ্যান্ড আপ। ওকে, সো ইউ আর ফ্লাইং। এখন ফ্লাই করতে গিয়ে তখন কি হচ্ছে, খিদে পেয়েছে না, সো ইউ ওয়ান্ট বানানা, সো গো টু বানানা। Nice, nice. So you have got the banana, huh? So you fly away. Yes, nice. And then you want another banana? No? Okay, done, 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 done. না বেশি খাওয়াটা ঠিক হবে না, তাই না? ওকে বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আমরা যেটা দেখলাম এখানে যে you can do the two moves at the same time with fun. প্রিয় দর্শক, আমরা জানি ফুলকপি অত্যন্ত পুষ্টিকর এবং রোগ প্রতিরোধের সহায়ক, তাই চলুন এ বিষয়ে একজন পুষ্টিবিদের কাছ থেকে জেনে নেই ফুলকপি কতটা খাবেন, কেন খাবেন। শীতকালীন সবজির মধ্যে ফুলকপি খুব পরিচিত একটা নাম। ফুলকপি ছোট বড় সবারই কিন্তু খুব পছন্দ। ফুলকপি সাদা রঙের হলেও এতে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস। আসুন জেনে নেই আজকে এই ফুলকপির খাদ্য উপাদান। প্রথমে আসছি, ফুলকপি খুব বেশি পরিমাণে পটাশিয়াম আছে, এর পাশাপাশি এতে ভিটামিন এ এবং ভিটামিন সিও আছে, এতে রয়েছে ভিটামিন কে। ভিটামিন এ যেমন আমাদের চোখের সৌন্দর্যের পাশাপাশি আমাদের স্কিন ভালো রাখতে সাহায্য করে এবং আমার চুলের সৌন্দর্য ভালো রাখে। ছোট বাচ্চারা বিশেষ করে যারা বিভিন্ন ধরনের সবজি খেতে চান না তারা কিন্তু ফুলকপির বড়াটা খুব পছন্দ করে। আমরা খাবারকে এ ধরনের সবজিকে যদি একটু মডিফাই করে দিই বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে, বিশেষ করে টিফিনের সময়। ফুলকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। ভিটামিন এ আমাদের স্বাস্থ্যকে সুস্থ রাখতে সাহায্য করে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার পাশাপাশি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। ইদানিং আমাদের শরীরে যে মরণব্যাধি ক্যান্সার বাসা বাঁধছে এটার মেইন কারণ কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। তো সেই রোগ প্রতিরোধ ক্ষমতাকে আমাদের বাড়িয়ে তোলে এই ধরনের সবজি, বিশেষ করে ভিটামিন এ এবং ভিটামিন সি। এই ধরনের পুষ্টি গুণাগুণ যে ধরনের সবজিতে আছে, বিশেষ করে ফুলকপি, এই ফুলকপি কিন্তু আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে এবং এতে কিন্তু ক্যালোরিও অনেক কম। 100 গ্রাম ফুলকপিতে আমরা পেয়ে থাকি শুধুমাত্র 31 কিলো ক্যালোরি। বড়রাও কিন্তু অনায়াসে তার মেনুতে এই ফুলকপি রাখতে পারেন। ভাজি করার পাশাপাশি এই শীতের সময় উষ্ণ উষ্ণ স্যুপের মধ্যে আমরা কিন্তু হাফ বয়েল ফুলকপি রাখতে পারি, যা আমাদের শরীরের পাশাপাশি আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে। যদিও এটি সাদা রঙের একটা সবজি, কিন্তু এতে কিন্তু আমাদের হার্ট ভালো রাখার একটা উপাদান রয়েছে। খেয়াল রাখতে হবে এই ফুলকপি খুব বেশি বয়েল করা যাবে না, হাফ বয়েল করে খেতে হবে, তাহলেই পাওয়া যাবে এই ফুলকপির যথাযথ পুষ্টি গুণাগুণ। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আঁশযুক্ত শাকসবজি বেশি বেশি খাবেন এবং প্রতিদিন রাতে ঘুমানোর আগে 1 গ্লাস ইসবগোলের ভুসির শরবত পান করবেন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে পাঠাবেন এই ঠিকানায়।
প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে আইসিইউ, আমি যদি এটা সোজা বাংলা করি, দাঁড়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্র। কথাটার মানে কথাটার সাথেই জড়িত, নিবিড় পরিচর্যা কেন্দ্র। তার মানে একটা রোগীকে আমি পরিচর্যা করব খুব নিবিড়ভাবে। এই নিবিড় ভাবটা কীভাবে হবে? সেটা হচ্ছে এই রোগীর ব্রেনের অ্যাক্টিভিটি, রক্ত চলাচল, তার ফুসফুসের অ্যাক্টিভিটি, তার কিডনি যন্ত্রের ক্রিয়া প্রতিক্রিয়া, তার ফুসফুস যন্ত্রের ক্রিয়া প্রতিক্রিয়া, হার্টের ক্রিয়া প্রতিক্রিয়া, সবগুলোকে খুব নিবিড়ভাবে পর্যালোচনা করে একটা ডিসিশন নিতে হবে যে আমরা কি করব রোগীটাকে নিয়ে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে আপনার প্রিয় এনটিভির পর্দায়।